যখন থেকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে তারপর থেকেই এনসিপির রাজনৈতিক অবস্থানটা অনেকটা দোদুল্যমান ছিল। আসলে তারা কোথায় যাবে, কার সাথে অ্যালায়েন্স করবে, এগুলো নিয়ে তারা একটা সংশয়ের ভিতর ছিল। এক হচ্ছে যে আদর্শের ভিত্তিতে এনসিপি গঠিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান, এটাই হয়েছে তার আদর্শ। তফসিল ঘোষণার আগে এনসিপি সারা বাংলাদেশে চষে বেড়াইছে তাদের কমিটি গঠন করার জন্য জেলা পর্যায়ে। অনেকটা সাকসেসফুলি তারা সেটা সমাধানও করছে, কিন্তু নির্বাচন এবং ভোটের ক্ষেত্রে যখন আসে তখন কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যায় সব সিচুয়েশন। ইভেন আমার ভাইও যদি আমাকে পছন্দ না করে, সেই ভোটটা কিন্তু আমাকে দেবে না, সে আরেকজনকে দেবে যাকে সে খুবই পছন্দ করে এবং তার মতাদর্শের সাথে ওই লোকের মতাদর্শ যখন ম্যাচ করে। এনসিপির ব্যাপারটাও সেরকমের। তফসিল ঘোষণা হওয়ার পর তারা রিয়েলিটি বুঝতে পারছে। রিয়েলিটি বোঝার পরে তারা কার সাথে অ্যালায়েন্স করবে এ নিয়ে বারোর সংশয় ছিল। বিএনপির সাথে তাদের একটা ভালো সুযোগ ছিল, কিন্তু বিএনপির রাজনৈতিক যে পরিস্থিতি সেটাও এনসিপি কে বুঝতে হবে এবং তারা বুঝেছে, এটাই আমি বিশ্বাস করি। কারণ বিএনপি সম্ভবত 5-6টা আসন তাদেরকে দিতে চেয়েছিল। 5-6টা আসন নিয়ে এই যে এনসিপির যে যারা আছে না নির্বাচন করে, তাহলে বাকি নেতাদের কি অবস্থা হবে? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে তারা জামাত নেতৃত্বাধীন যে ইসলামিক জোট আছে 8 দলের, সেই দলে যোগ দিয়েছে এবং সেখানে তারা একটা সম্মান সূচক একটা আসন তারা কিন্তু তাদের কাছ থেকে দাবি করে আদায় করছে যে 30টার মতো তাদেরকে আসন দেওয়া হবে। জামাতের পক্ষে এটা দেওয়া সম্ভব, কারণ জামাত সেই দল না যে যারা এখন টাক করে যতই বিপ্লব হোক তারা 200 আসনে জয়ী হবে, এমন দল না। কিন্তু জামাত প্রত্যেকটা আসনে ফাইট দেওয়ার মতো, কিন্তু বিজয়ী 200 আসন বা 180 আসনে জয়ী হয়ে আসা এটা খুব একটা টাফ ব্যাপার। সেক্ষেত্রে এনসিপি কে তাদের পক্ষে 30টা আসন দেওয়া সম্ভব। আর এনসিপিও এই 30টা আসন দিয়ে এই প্রথম যে তাদের নির্বাচন সেটাকে তারা ট্যাকেল দিতে পারবে আশা করি। আর এনসিপির সাথে জামায়াতের কিন্তু আদর্শিক কোনো জোট না, এটা হচ্ছে একটা ইলেকটোরাল অ্যালাইন। সেই ইলেকটোরাল অ্যালাইন যে কারোর সাথে হতে পারে। আমার ভোট বেশি, সেক্ষেত্রে আপনি যদি আমার সাথে অ্যালাইন করেন, আপনার নির্বাচনে আপনার ভোটার সংখ্যাও বেশি হবে, স্বাভাবিক। এই জন্য আপনার আদর্শ আমার আদর্শ মিলতে হবে এমন কোনো কথা না। জামায়াতের সাথে বিএনপির কি কোনো আদর্শিক আদর্শিক কি অ্যাডজাস্টমেন্ট আছে? নাই তো। জামায়াতের সাথে অ্যাডজাস্টমেন্ট কোনো প্রশ্নই আসে না। বিএনপি হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আর জামাত হচ্ছে একটা ইসলাম বেসড পলিটিক্যাল পার্টি যারা ইসলামী আদর্শকে সংসদে নিয়ে বাস্তবায়ন করতে চায়। তা সেক্ষেত্রে কোনো তাদের ভিতরে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আদর্শে মানে আইডিওলজিতে তাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তোরা আমাদের না থাকার পরেও কিন্তু জামায়াত এবং বিএনপি বিগত অনেক বছর ধরে 2 যুগ ধরে কিন্তু তারা জোট করে নির্বাচন করছে এবং বিপদে আপদে একে অপরজনের পাশে দাঁড়িয়েছে। কেউ কাউকে চাপ দেয় না যে তুমি আমার আদর্শ গ্রহণ করো, তুমি আমার আদর্শ গ্রহণ করো। তো এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য। কিন্তু আমার যে ব্যাপারটা খটকা লাগছে সেটা হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোটের সাথে নির্বাচনী যে অ্যালাইন করা হয়েছে, তারপরে তাসনিম জানার মতো কিছু এনসিপি নেত্রী তার পদত্যাগ করছে। যেহেতু এটা একটা ইলেকটোরাল অ্যালাইন, কোনো আদর্শিক অ্যালাইন না, তাহলে তার এখানে পদত্যাগ করার মানেটা কি? এক। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে এরা কোনো না কোনো সময় এনসিপি থেকে বের হয়ে যেত কোনো এক অজুহাতে। যখন এনসিপির 12টা বাজতো তখন তারা ঠিকই এনসিপির পাছায় লাথি মাইরা চলে যাইতো। কারণ যারা বুঝে না, বুঝে না, চোখ থাকতেও দেখে না, যাদের মস্তিষ্কে ইলেকট্রাল অ্যালাইন কি আর আইডিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট কি এটা তাদের বোধগম্য না, তারা কিভাবে রাজনীতি করতে আসছে? তারা রাজনীতির মাঠে কোনো আগাছাও না, তারা এই মাঠের বাহিরের দর্শক হওয়া স্বাভাবিক, কিন্তু মাঠের ভিতর প্রবেশ করে রাজনৈতিক যে গেমস সেখানে অংশগ্রহণ করা তাদের পক্ষে তারা সেই যোগ্যতা অর্জন করতে পারেনি। এখন এনসিপি কেন জামাতের সাথে ইসলামী নেতৃত্বাধীন যে জোট আছে সেখানে তারা অ্যালাইন করছে? অ্যালাইন করার বিশেষ কারণ হচ্ছে, আপনি যদি দেখেন 5ই আগস্ট
সে 5ই আগস্টে যে উদ্দেশ্যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে, পালিয়ে যাবার পরে সারা বাংলাদেশে কিন্তু একটা ভোট ছিল যে নতুন বাংলাদেশ চাই, সংস্কার করতে হবে, ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম হয় না ওই সংসদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, সামরিক সহায়তায়, আইন প্রশাসনের মাধ্যমে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে যেন আর তৈরি না হতে পারে। তাহলে কি দরকার আছে? দরকার আছে সংস্কার। এখন সংস্কার করতে হলে মূলে যাইতে হবে। মূল যদি ঠিক না হয় তাহলে সবই কিন্তু আপনার পচে গলে দুর্গন্ধ ছড়াইবে। বাংলাদেশের মূলেও কিন্তু সেই সংবিধান, এবং ওইটাই পচা। কারণ ওইখানে কাটা ছিঁড়া কইরা পোস্টমর্টেম কইরা প্রতিনিয়ত প্রত্যেকটা সংসদের নির্বাচনের পরে এত সংশোধন করা হয়েছে যে ওটা আর কোনো মানে স্বাভাবিক কোনো সংবিধান নেই, ওর চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো ওই সংবিধান পরিবর্তন করতে হবে, যেখানে কিন্তু বিএনপি বাধা দিচ্ছে। অপরদিকে জামাত কিন্তু এই সংস্কারের পক্ষে সবচেয়ে জোরালো ভূমিকা পালন করছে। তারা এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে এবং এমন একটা সংস্কারের পক্ষে যেখানে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে স্বৈরাচার না হয়ে উঠতে পারে। এজন্য তারা যেমন গণভোট আয়োজন করতে চাচ্ছে, গণভোট চাচ্ছে, তেমনি তারা পিআরও চাচ্ছে। কারণ পিআর থাকলে যে কোনো সময় যে কোনো দল, জোটসংঘী দলগুলো বের হয়ে আসতে পারবে, জোট ভেঙে দিয়ে চলে আসতে পারবে, সেক্ষেত্রে সরকার দুর্বল হয়ে পড়বে। আর সেই জন্য সরকারও একটা চাপে থাকবে যে আমি যদি উল্টাপাল্টা এবং স্বৈরাচারী মনোভাব গ্রহণ করি তাহলে আমার যারা জোটসংঘী আছে তারা কিন্তু বের হয়ে যাবে, আর আমি মেজরিটি না থাকার কারণে আমি সংসদে থাকতে পারবো না, সরকার গঠনে থাকতে পারবো না। আর এটাই এনসিপি কে বাধ্য করছে জামাত নেতৃত্বাধীন 8 দলের সাথে একটা ইলেকট্রাল অ্যালাইন করার জন্য। এটা তো ভুলের কিছু না, এটা একটা ইলেকট্রাল অ্যালাইন, এবং সেই যাদের সাথে হচ্ছে তারা এই গণ অভ্যুত্থানটাকে ধারণ করে। আদর্শিকভাবে এনসিপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এই সিদ্ধান্ত তার জন্য ভুল হয় না, বরং বিচক্ষণতা পরিচয় দিয়েছে তারা। কারণ বিএনপি স্বাভাবিক পলিটিক্যাল যে গতিপথ আছে সেটাকেই তারা অবলম্বন করছে এবং সেটাকেই তারা চায়। কিন্তু এনসিপি, জামাত এবং অন্যান্য দল তারা কিন্তু চায় একটা সংস্কার এবং একটি সুন্দর বাংলাদেশ যেখানে কেউ স্বৈরাচার হতে পারবে না। আর সেই জন্যই কিন্তু এনসিপি কে বাধ্য করছে জামাতের সাথে অ্যালাইন করার জন্য। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, এনসিপি শুধুমাত্র এই সংস্কার এবং পিআর এর পক্ষে অবস্থান নেওয়ার কারণেই কিন্তু জামাতের সাথে অ্যালাইন করে নাই। এনসিপি তে একটা ভোট হয়ে গেছে, সেখানে 200 নেতাদের মধ্যে, এনসিপির নেতাদের মধ্যে 170 জনই মতামত দিয়েছে জামাতের সাথে অ্যালাইন করার জন্য, মাত্র 30 জন এটার বিপক্ষে ছিল। এই মেজরিটির সিদ্ধান্ত গ্রহণ না করে ওই 30 জন তার পদত্যাগ করছে। তাহলে তুমি দল করতে আসছো কেন? তুমি যেখানে মেজরিটিকে গুরুত্ব দিতে পারবে না, তাদের চিন্তাধারাকে মূল্যায়ন করতে পারবে না, তুমি সেক্ষেত্রে তোমার তো রাজনীতি করার সুযোগ নাই। তুমি ঘরে বসে নিজের যে মতামত সেটাকে তুমি ফেসবুকে, ইউটিউবে আমার মতো তুলে ধরো। রাজনীতি করতে আসলে মেজরিটির সিদ্ধান্ত মানতে হবে, আর যদি মেজরিটির সিদ্ধান্ত না মানো তাহলে তুমি তো হাসিনা হয়ে গেছো, তুমি আওয়ামী লীগ হয়ে গেছো, তোমার ভিতরে আওয়ামী লীগের ভাইরাস আছে। তুমি এখান থেকে বের হয়ে এনসিপি কে কলঙ্ক মুক্ত করছে, এবং ভবিষ্যতে এনসিপির রাজনীতি তোমাদের জন্য যে প্রবলেম ক্রিয়েট হইতো, এনসিপি সেটা কিন্তু অনেকটা সেখান থেকে বেঁচে আসছে। তোমাদেরকে এনসিপির দরকার নাই। এনসিপিতে ভবিষ্যতে আরো অনেক তরুণ তরুণী আসবে এবং তারা এনসিপি কে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে একটা শক্তিশালী দলে পরিণত করবে। আমি এনসিপি এবং এই জামাত নেতৃত্বাধীন 8 দলের যে ইলেকট্রাল অ্যালাইন, আমি সেটাকে সাধুবাদ জানাই এবং তাদের প্রতি শুভকামনা রইল। তারা যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসে, বাংলাদেশে একটি সুস্থ স্বাভাবিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, একটি স্বৈরাচার মুক্ত প্রতিষ্ঠিত হোক, এবং যারা স্বৈরাচার রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তাদের যেন বিচার করা হয়, সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।